হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোষ বিভাজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মিওসিসের গুরুত্ব ও ক্রসিং ওভারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কিন্তু আজকের ক্লাসটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, ক্রসিং ওভারের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, 5 স্টার একটা ক্লাস। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথমে আমরা মিওসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি কিছু কথা লিখে দিব আর কিছু কথা বলে দিব, তুমি আমার কথা শুনে লিখবা। হ্যাঁ, মিওসিসের গুরুত্ব, একটা ছন্দ থেকে আমরা মিওসিসের গুরুত্বগুলো মনে রাখবো। ঠিক আছে, ছন্দটা কি? ছন্দটা হচ্ছে অভি নামের একটা ছেলে কি করেছে, প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টির জন্য বিজ্ঞানী মেন্ডেলের কাছে গিয়েছিল। প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। হ্যাঁ, গুরুত্বটা মনে রাখবো, মিওসিসের গুরুত্বটা। প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। ঠিক আছে, মেন্ডেলের কাছে গেল। ঠিক আছে, এখন কয়টা পয়েন্ট আছে? 4টা 7টা, এখান থেকে আরো 1-2টা আসবে এক্সট্রা। হ্যাঁ, দেখো কি বলেছি, মিওসিসের গুরুত্ব। এখানে আমরা একটা ছন্দ থেকে মিওসিসের গুরুত্বটা মনে রাখবো, খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু 3 নম্বর বা 4 নম্বরের জন্য মিওসিসের গুরুত্বটা আসে। ঠিক আছে, বুঝিও কি বলেছি, প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। ঠিক আছে, এই দিয়ে আমরা মনে রাখবো কি, অভিব্যক্তি। দিয়ে কি মনে রাখবো? অভিব্যক্তি। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, অভিব্যক্তি। ঠিক আছে, দেখো অভিব্যক্তি পয়েন্টগুলো, ব্যাখ্যাগুলো পরে বলে দিব। প্রজাতি দিয়ে মনে রাখবা কি, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। মিওসিস কি করে? প্রজাতির সক্রিয়তা ঠিক রাখে। প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। ঠিক আছে, বৈচিত্র্য সৃষ্টি দিয়ে মনে রাখবো কি, আমরা বৈচিত্র্য সৃষ্টি করে, মিওসিস বৈচিত্র্য সৃষ্টি করে, যে ক্রসিং ওভারের ফলে বৈচিত্র্যের সৃষ্টি হয়। বৈচিত্র্য সৃষ্টি। ঠিক আছে, জন্ম দিয়ে মনে রাখবা জনন কোষ সৃষ্টি ও জনুক্রম, দুইটা কথা। একটা হচ্ছে জনন কোষ সৃষ্টি, আমরা জানি। হ্যাঁ, মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়, শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হয়, এবং জনন কোষের মিলনের মাধ্যমে কি হয়, গেমেট তৈরি হয়, এবং যৌন জননক্ষম জীবে কি হয়, বংশবৃদ্ধি ঘটে। তাই তো, আমি বলে দিব ব্যাখ্যাগুলো। দেখো, জনন কোষ সৃষ্টি, একটা হচ্ছে জনন কোষ সৃষ্টি, আর একটা হচ্ছে কি জনুক্রম হচ্ছে কি, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জীবের পর্যায়ক্রমিক আবর্তন। ঠিক আছে, মেন্ডেল দিয়ে মনে রাখো, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, মেন্ডেলের যে বংশগতীয় সূত্রগুলো আছে সেটা মিওসিসের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, ঠিক আছে। কাছে দিয়ে মনে রাখবো কি, আমরা কাছে দিয়ে মনে রাখবো ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। হ্যাঁ, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে
ডিপ্লয়েড উদ্ভিদের জনন মাতৃকোষে মিওসিস ঘটে। দেখো ক্রোমোজোম কাছে দিয়ে মনে রাখবো, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে কি হবে, প্রত্যেক প্রজাতির সক্রিয়তা রক্ষিত হবে, ঠিক আছে। দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ধ্রুব রাখা, ওকে। গেল দিয়ে আমরা কি মনে রাখবো, গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, ঠিক আছে। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, ঠিক আছে। আসো এবার আমরা ব্যাখ্যাতে চলে যাব, এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট, ঠিক আছে। তুমি 1 নং পয়েন্টে কি বলবা, জনন কোষ সৃষ্টি, ঠিক আছে। জনন কোষ সৃষ্টি, এই যে দেখো জনন কোষ সৃষ্টি আছে, ঠিক আছে। এটাকে তুমি কি বলবা, 1 নম্বর পয়েন্টে বলবা যে জনন কোষ সৃষ্টি। কি ব্যাখ্যাটা কিভাবে লিখবো, আমার কথা শুনো, হ্যাঁ। বলবা কি, মিওসিসের ফলে জনন কোষ সৃষ্টি হয়, ঠিক আছে। তাই যৌন জনন ক্ষমজীবে মিওসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব। কি বলেছি, মিওসিসের মাধ্যমে তো জনন কোষ সৃষ্টি হয়, শুক্রাণু ও ডিম্বাণু। এই যৌন জনন ক্ষমজীবে মিওসিস যদি না ঘটে তাহলে কি বংশবৃদ্ধি হবে? শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে তো বংশবৃদ্ধি হয়, তাই না? যদি মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি না হয় তাহলে কি বংশবৃদ্ধি হবে? হবে না। তাই আমরা কি বলবো, মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়, তাই যৌন জনন ক্ষমজীবে মিওসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব, ঠিক আছে। এটা এই যে 1 নম্বর পয়েন্টে বলবা, জনন কোষ সৃষ্টি লেখা পরে ব্যাখ্যাটা লিখবা। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরে বলবা গেমিট সৃষ্টি ও বংশবৃদ্ধি, ঠিক আছে। এই দেখো গেমিট সৃষ্টি ও বংশবৃদ্ধি, এটাকে কি বলবা, 2 নম্বর পয়েন্টে বলবা। কি বলবা, হ্যাঁ, গেমিট কিভাবে সৃষ্টি হয় বলবা কি, ডিপ্লয়েড জীবের মায়োসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় গ্যামিট, ঠিক আছে। আর গ্যামিটের মিলনের মাধ্যমেই যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। কি বলেছি, ডিপ্লয়েড জীবে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গ্যামিট, আর গ্যামিটের মিলনের মাধ্যমে কি হয়, বংশবৃদ্ধি হয়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, 3 নম্বরে পড়বো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এই দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, 3 নম্বর পয়েন্টে আমরা এটা ব্যাখ্যা দিব, হ্যাঁ। কি বলবো বুঝিও, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে এবং ডিপ্লয়েড উদ্ভিদের জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা 2 গুণ 4 গুণ 8 গুণ হয়ে যেত, এভাবে জীবজগৎ কি ধ্বংস হয়ে যেত। কি বলেছি, মিওসিস কোথায় হয়, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে, হ্যাপ্লয়েটের জাইগোটে, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে। ডিপ্লয়েড জীবের কোথায় হয়, জনন মাতৃকোষ, এগুলো পড়ে আসি, জনন মাতৃকোষ, ঠিক আছে। হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে এবং ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে কি হয়ে যেত, বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ হয়ে জীবজগৎ ধ্বংস হয়ে যেত। দেখো তো আমাদের ক্রোমোজোম কত, 23 জোড়া, তাই না? তো এখন যদি আমাদের পরবর্তী বংশধরে যদি 46 জোড়া হয়ে যেত, তার পরবর্তী বংশধরে মনে করো আবার 69 জোড়া হয়ে গেল, তখন কি এই যে প্রজাতির সক্রিয়তাটা ঠিক থাকবে? ঠিক থাকবে? মনে করো 23 জোড়ার বদলে যদি 24 জোড়া হয়ে যায় তাহলে কি তুমি মানুষ থাকবা না তো। এভাবে কি হয়ে যেত, জীবজগৎটা ধ্বংস হয়ে যেত, ঠিক আছে। তাই মিওসিসের মাধ্যমে কি হয়, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে এবং ডিপ্লয়েড উদ্ভিদের জনন মাতৃকোষে মিওসিস ঘটার ফলে কি হবে, বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাখ্যাটা কিভাবে লিখবা, হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে এবং ডিপ্লয়েড উদ্ভিদের জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ হয়ে জীবজগৎ ধ্বংস হয়ে যেত, ঠিক আছে। ওকে, দেখো প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, এটা আমরা 4 নম্বর পয়েন্টে বলবো, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। কি বলবা এখানে, ব্যাখ্যাটা তুমি কি দিবা?
বলবা কি ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রজাতির সংখ্যা কি হচ্ছে, একটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে। দেখো ক্রোমোজোম সংখ্যা তো ঠিক রাখা আছে, ধ্রুব রাখছে, যেমন মাইনুষে 23 জোড়া, এগুলো মিওসিসের মাধ্যমে তো হচ্ছে। বা গরু ছাগল সবার তো একটা ক্রোমোজোম ফিক্সড আছে, নির্দিষ্ট ক্রোমোজোম ফিক্সড আছে, তাই না? ওকে, তাই তো এক একজনের বৈশিষ্ট্য আলাদা আলাদা। দেখো প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, এখানে তুমি কি বলবা, বলবা যে ক্রোমোজোম সংখ্যা লেখো, বলবা যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে বংশানুক্রমে একটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে, বা প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে। ঠিক আছে, ওকে। পরে আমরা বৈচিত্র্যের সৃষ্টিতে চলে যাই। বৈচিত্র্যের সৃষ্টি 5 নম্বর পয়েন্টে বলবো। হ্যাঁ, কি বলবো কি গ্যামিটে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। তাই তো আমরা জানি ক্রসিং ওভারের ফলে বৈশিষ্ট্যের স্থানান্তর হয়, নতুন নতুন জাত তৈরি হয়, বৈচিত্র্য আসে, তাই না? এটাই বলেছে। ব্যাখ্যা কি বলবো, গ্যামিটে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস ও ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে 6 নম্বর পয়েন্টে তুমি কি বলবা? হ্যাঁ, 6 নম্বর পয়েন্টে বলবা অভিব্যক্তি নিয়ে। অভিব্যক্তি, অভিব্যক্তি কি দেখো তো, মিওসিসের মাধ্যমে কি হয়, মিওসিস কি আনে, বৈচিত্র্য আনে, আর বৈচিত্র্য আনে কি অভিব্যক্তির ধারা ও প্রবাহ। ব্যাখ্যা তুমি কি বলবা, বলবা যে মিওসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ। ঠিক আছে, মিওসিসের মাধ্যমে তো বৈচিত্র্য আসতেছে, বৈচিত্র্য থেকে কি হবে, অভিব্যক্তি আসবে। ঠিক আছে, অভিব্যক্তির ধারা ও প্রবাহ আসবে। ঠিক আছে, ওকে। তাহলে 6 নম্বর পয়েন্ট আমরা কি বললাম, অভিব্যক্তি দিয়ে কি বলবা, মিওসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ। ঠিক আছে, ওকে। 7 নম্বরে আমরা কি নিয়ে কথা বলবো, আমরা যৌনুক্রম নিয়ে কথা বলবো। যৌনুক্রম, যৌনুক্রম কি হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জীবের পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে যৌনুক্রম। তুমি কি বলবা, ব্যাখ্যায় কি বলবা, যে সকল জীবের জীবন চক্রে যৌনুক্রম রয়েছে মিওসিস সেখানে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ঠিক আছে, যে সকল জীবের জীবন চক্রে যৌনুক্রম আছে সেখানে মিওসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আর যৌনুক্রম কি হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জীবের পর্যায়ক্রমিক আবর্তন। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জীবের পর্যায়ক্রমিক আবর্তনটা হচ্ছে যৌনুক্রম। ঠিক আছে, ওকে। তো তুমি যৌনুক্রমের ব্যাখ্যাটা কি দিবা, যে সকল জীবের জীবন চক্রে যৌনুক্রম রয়েছে সেখানে মিওসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ওকে। আর 7 নম্বর হচ্ছে কি মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। মিওসিসের মাধ্যমে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, মিওসিস ছাড়া অসম্ভব। ঠিক আছে, ব্যাখ্যা কি বলবা, মিওসিস ছাড়া মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এই ছিল আমাদের মিওসিসের গুরুত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা মিওসিসের গুরুত্ব পড়ে ফেললাম। আমরা এবার ক্রসিং ওভার নিয়ে জানবো। হ্যাঁ, ক্রসিং ওভার নিয়ে জানবো, শেষে ক্রসিং ওভারেরও গুরুত্ব পড়বো। ঠিক আছে, চলো তাহলে এটা মুছে দিই। ঠিক আছে, মিওসিসের গুরুত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং ক্রসিং ওভারের গুরুত্বটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। ক্রসিং ওভার লিখে দিই। ক্রসিং ওভার যেন কি প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া নন-সিস্টার ক্রোমাটিডের যে অংশের বিনিময় হয় সেটাই হচ্ছে ক্রসিং ওভার, তাই না? ক্রসিং ওভার কি বললো, মিওসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলা হয়, তাই না? দেখো লিখে দিই আমি। হ্যাঁ, মিওসিস 1 এর ক্রসিং ওভারের এই সংজ্ঞাটা দিবা। হ্যাঁ, পরীক্ষায় আসলে মিওসিস মিওসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়, এই প্যাকাইটিন উপপর্যায়ে তো ক্রসিং ওভার হয়েছিল, তাই না? মিওসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের
সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়। একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হওয়াকে, ঠিক আছে, ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলা হয়। অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। ঠিক আছে, মিওসিস একের প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলা হয়। দেখিও, খেয়াল করিও। হ্যাঁ, ঠিক আছে, দেখো, খেয়াল করে দেখিও। হ্যাঁ, কি বলেছি, দুটি নন সিস্টার ক্রোমাটিড কাকে বলা হয়? একই ক্রোমোজোমের, একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড। যে একই জোড়া ক্রোমোজোম, এই যে দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড, এটা হলো এই ক্রোমোজোমের ক্রোমাটিড, এটা হচ্ছে এই ক্রোমোজোমের ক্রোমাটিড। দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। এখানে অংশের বিনিময় হবে। ঠিক আছে, এখন মনে করো এখানে ক্রসিং ওভার করতেছে, এখানে ঘটতেছে। ঠিক আছে, এগুলোর বৈশিষ্ট্য দিয়ে দিই, কালারিং করে দিই। ঠিক আছে, এই আমরা কালারিং করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ঠিক আছে, এই যে আমরা অংশের বিনিময়টা এখানে হবে, খেয়াল করি। আমি দিয়ে দিই। ঠিক আছে, দেখিও। হ্যাঁ, এই যেটার বৈশিষ্ট্যটা আছে না, ক্রসিং ওভার হয়ে এখানে চলে যাবে। হ্যাঁ, তার বৈশিষ্ট্যটা এখানে চলে যাবে, পরস্পরের সাথে অংশের বিনিময় হবে। ঠিক আছে,
নন সিস্টার ক্রোমাটিড প্রথমে কি হবে, একই স্থান বরাবর ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে যাওয়ার জন্য এনজাইম আছে, দায়ী লিখে দিব। পরে কি হবে, একটির সাথে আরেকটি অংশের জোড়া লাগে, এখানেও একটা এনজাইম কাজ করবে। বুঝতে পেরেছ? প্রথমে কি হয়েছে, ভেঙে গেছে, স্থান বরাবর ভেঙে গিয়ে পরে একটার সাথে আরেকটা অংশের জোড়া লাগছে। এটার বৈশিষ্ট্য কোথায় হবে, কি হবে, ক্রসিং ওভারের ফলে এখানে চলে আসবে, আর এটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে। এটার বৈশিষ্ট্য ক্রসিং ওভার হয়ে এখানে চলে গেছে, আর এই যে এটার বৈশিষ্ট্যটা, এই যেগুলোর বৈশিষ্ট্যগুলো এখানে চলে গেছে, দেখছো, এই জন্য এটা হোয়াইট হয়ে গেছে। বুঝিয়েছি তোমাকে লাল আর সাদা দিয়ে। দেখো এখানে কি বৈশিষ্ট্যটা, মনে করো লাল কালার ছিল, এটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে ক্রসিং ওভার হয়ে এখানে চলে আসবে, আর এটার বৈশিষ্ট্যটা কেমন সাদা, এটা এখানে চলে আসে। ঠিক আছে, ওকে। তাহলে ক্রসিং ওভারের ফলে কি হবে, বৈশিষ্ট্যের স্থানান্তর হবে। ঠিক আছে, বৈশিষ্ট্যের স্থানান্তর ফলে কি হবে, নতুন নতুন বৈশিষ্ট্য আসবে। ঠিক আছে, ওকে। দেখো আমরা দেখাই ফেলছি। এই দেখো দুইটা নন সিস্টার ক্রোমাটিড প্রথমে কি হবে, একই স্থান বরাবর ভেঙে যাবে। এই ভেঙে যাওয়ার জন্য এন্ডোনিউক্লিয়াস এনজাইম দায়ী। ঠিক আছে, পরে আবার কি হবে, পরস্পরের সাথে অংশের বিনিময় হবে এবং জোড়া লাগবে, আর এই জোড়া লাগাতে সাহায্য করবে কে, লাইগেস এনজাইম। ঠিক আছে, আমি লিখে দিই। কি লিখবো, বৈশিষ্ট্যটা দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। দুটি নন সিস্টার ক্রোমাটিড বৈশিষ্ট্য, হ্যাঁ, ক্রসিং ওভারের বৈশিষ্ট্য। দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। দুটি নন সিস্টার ক্রোমাটিড এই যে স্থান বরাবর ভেঙে যাবে, হ্যাঁ, দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যাবে, একই স্থান বরাবর ভেঙে যায়। দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। ঠিক আছে, দুটি নন সিস্টার ক্রোমাটিড কি হবে, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে ভেঙে যাবে একই স্থান বরাবর। মনে রাখতে হবে এনজাইমের নাম, হ্যাঁ। দুটি নন সিস্টার ক্রোমাটিড মনে করে এখানে ভেঙে গেছে। ঠিক আছে, ভেঙে যেয়ে গেছে কোন এনজাইমের কারণে, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে ভেঙে গিয়েছিল। পরে আবার কি হয়েছে, ভাঙা স্থানকে জোড়া লাগাইছে লাইগেস এনজাইম। ঠিক আছে, ওকে। পরে বলেছে কি, যে পরে একটি অংশের সাথে অপরটির জোড়া লাগে লাইগেস এনজাইমের কারণে এবং কায়াজমা সৃষ্টি হয়। পরে একটি অংশের সাথে একটি অংশের সাথে একটি অংশের সাথে অপরটির অংশের জোড়া লাগে, পরে একটি অংশের সাথে একটির অংশের সাথে, এই যে একটার অংশের সাথে অপরটার জোড়া লাগবে। ঠিক আছে, একটির অংশের সাথে অপরটির জোড়া লাগে, অপরটির জোড়া লাগে। ঠিক আছে, অপরটির জোড়া লাগে লাইগেস এনজাইমের কারণে। লাইগেস এনজাইমের কারণে। ঠিক আছে, পরে একটির অংশের সাথে অপরটির জোড়া লাগে লাইগেস এনজাইমের কারণে এবং কায়াজমার সৃষ্টি হয়। দেখো ক্রস চিহ্নের মতো অবস্থার সৃষ্টি হয়েছে এবং কায়াজমার সৃষ্টি হয় ঠিক আছে, ওকে।
এদের প্রান্তীয়করণ শুরু হয়, হ্যাঁ, বিকর্ষণের কারণে প্রান্তীয়করণ শুরু হয় এবং ক্রসিং ওভার সম্পূর্ণ হয়। ঠিক আছে, বিকর্ষণ যে করবে এদের প্রান্তীয়করণ, প্রান্তের দিকে সরে যেতে চেষ্টা করবে, কিন্তু এই যে কায়াজমার স্থানটা যে আছে, এই কায়াজমার স্থান এখানে বাধাপ্রাপ্ত হবে, পরে এটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে, এটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে, অর্থাৎ কি হবে, ক্রসিং ওভার ঘটে যাবে। বুঝতে পেরেছ? এই যে এই কথাটাই বলেছে, বিকর্ষণের কারণে প্রান্তীয়করণ শুরু হয় এবং ক্রসিং ওভার সম্পূর্ণ হয়। বিকর্ষণের কারণে প্রান্তীয়করণ শুরু হয়, বিকর্ষণের কারণে কি হয়, প্রান্তীয়করণ শুরু হয় এবং ক্রসিং ওভার সম্পূর্ণ হয়, ক্রসিং ওভার সম্পূর্ণ হয়। ঠিক আছে, বিকর্ষণের কারণে কি হবে, প্রান্তীয়করণ শুরু হবে এবং ক্রসিং ওভার সম্পূর্ণ হবে। ঠিক আছে, এই ছিল ক্রসিং ওভারের বৈশিষ্ট্য। আমরা ক্রসিং ওভারের আবিষ্কারক দেখি, থমাস হান্ট মর্গান। ক্রসিং ওভারের আবিষ্কারককে থমাস হান্ট মর্গান। কোন উদ্ভিদে আবিষ্কার করেছিল? ভুট্টা উদ্ভিদে। এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আবিষ্কারককে, ক্রসিং ওভারের আবিষ্কারক হচ্ছে থমাস হান্ট মর্গান। ঠিক আছে, ক্রসিং ওভারের আবিষ্কারককে ভাই থমাস হান্ট মর্গান। কোন উদ্ভিদে আবিষ্কার করেছিল? ভুট্টা উদ্ভিদে। হ্যাঁ, ঠিক আছে, আবিষ্কারক হচ্ছে থমাস হান্ট মর্গান। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে আবিষ্কার করেছিল। এমসিকিউ এর জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ভুট্টা উদ্ভিদে সেটা করেছিল আবিষ্কারককে থমাস হান্ট মর্গান। ঠিক আছে, ওকে। আর এন্ডোনিউক ক্রসিং ওভারে যে হয়, প্রথমে কি হয়, নন সিস্টার ক্রোমাটিডকে ভেঙে দিবে এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এবং জোড়া লাগাবে লাইগেস এনজাইম। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর ক্রসিং ওভারের সংজ্ঞাটা তো অবশ্যই পারতে হবে, বারবার আসে পরীক্ষায়। ঠিক আছে, এবার আমরা ক্রসিং ওভারের বৈশিষ্ট্যে চলে যাব। ঠিক আছে ভাই, আসো ক্রসিং ওভারের বৈশিষ্ট্যে চলে যাই। বৈশিষ্ট্য বলে ক্রসিং ওভারের গুরুত্ব চলে যাব। গুরুত্ব, ক্রসিং ওভারের কি কি গুরুত্ব আছে খেয়াল করিও। হয়, ক্রসিং ওভারের কারণে দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব। ঠিক আছে, কি বলবো, প্রথমটা কি বলবো আমরা, ক্রসিং ওভারের কারণে দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। ক্রসিং ওভারের কারণে কি হয়, দেখো, দুইটা ক্রোমাটিডের কি হয়, অংশের বিনিময় হয়। এটার অংশ বিনিময় এখানে চলে গেছে, এটার অংশ বিনিময় এখানে চলে আসছে। ক্রসিং ওভারের কারণে দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। দুটি ক্রোমাটিডের ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় হয়। ঠিক আছে, দেখো, অংশের বিনিময় হলে কি হবে বলো তো, জিনগত পরিবর্তন সাধিত হবে। মানে এটার জিন এখানে চলে গেল, এটারটা এখানে আসলো, তাহলে জিনগত পরিবর্তনটা সাধিত হবে, এটাই বলেছে। ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় হয়, জিনগত পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে, বলো তো, জিনগত পরিবর্তন সাধিত হলে কি হবে? বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। ঠিক আছে, জিনগত পরিবর্তন সাধিত হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। এটার বৈশিষ্ট্য এখানে চলে আসবে, তত অবশ্যই বৈশিষ্ট্যের পরিবর্তন হবে।
নতুন নতুন জাত হবে, প্রকরণ হবে। দেখো, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। ঠিক আছে, বৈশিষ্ট্যের পরিবর্তন হলে কি হবে বলো? বৈশিষ্ট্যের পরিবর্তন হলে কি হবে? বৈচিত্র্যের সৃষ্টি হবে, প্রকরণ সৃষ্টি হবে। ঠিক আছে, এটাই বলেছে, বৈশিষ্ট্যের সৃষ্টি হয় ও প্রকরণ সৃষ্টি হয়। বুঝতেছ? ক্রসিং ওভারের ফলে কি হয়? জিনগত পরিবর্তন সাধিত হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। বৈশিষ্ট্যের পরিবর্তন হলে কি হবে? প্রকরণ হবে, বৈচিত্র্যের সৃষ্টি হবে ও প্রকরণ হয়। বৈচিত্র্যের সৃষ্টি হয়, সৃষ্টি হয় ও প্রকরণ সৃষ্টি হয়। নতুন নতুন জাত সৃষ্টি হবে। হ্যাঁ, ঠিক আছে, বৈচিত্র্যের সৃষ্টি হয় ও প্রকরণ সৃষ্টি হয়। ঠিক আছে, ফলে কি হবে? নতুন প্রজাতির আবির্ভাব হবে, নতুন প্রজাতির, নতুন প্রজাতির আবির্ভাব হবে, নতুন প্রজাতির আবির্ভাব হয়। ঠিক আছে, পরে বলো কি হবে? প্রজনন বিদ্যাতে ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে, গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে। ঠিক আছে, প্রজনন বিদ্যায় ভূমিকা রয়েছে, ক্রসিং ওভারের ভূমিকা আছে কোথায়? প্রজনন বিদ্যায়, প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের, প্রজনন বিদ্যায় ভূমিকা রয়েছে, ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে। ঠিক আছে, ভূমিকা রয়েছে দিলাম আমরা। ঠিক আছে, পরে 7 নম্বরে আমরা কি বলবো? গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে। ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে, গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে। ঠিক আছে, গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে। ওভারের ভূমিকা রয়েছে, গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারের ভূমিকা রয়েছে। ঠিক আছে, ওকে। 8 নম্বরে আমরা বলবো ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করা যায়। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, বলেছে ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়। ক্রসিং ওভারের মাধ্যমে কি করতে পারবো আমরা? ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করতে পারবো। ক্রোমোজোমে জিনের অবস্থান, জিনের অবস্থান নির্ণয়, ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়। ঠিক আছে, এবং জিন ম্যাপিং এ ক্রসিং ওভারের গুরুত্ব অপরিসীম। জিন ম্যাপিং এও, ঠিক আছে, জিন ম্যাপিং এ ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। জিন ম্যাপিং এ, জিন ম্যাপিং এ ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। ক্রসিং ওভার বৈশিষ্ট্য জিন ম্যাপিং এ কি হয়? ব্যবহৃত হয়। তাহলে আমরা পড়ে ফেললাম, তাই তো? এই ছিল ক্রসিং ওভারের গুরুত্ব। ঠিক আছে, ক্রসিং ওভারের গুরুত্ব কি কি দেখো। ক্রসিং ওভারের কারণে দুটি ক্রোমাটিডের কি হয়? অংশের বিনিময় হয়, জিনগত পরিবর্তন সাধিত হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, বৈচিত্র্য সৃষ্টি হয়, প্রকরণ হয়, নতুন প্রজাতির আবির্ভাব হয়, প্রজনন বৃদ্ধির ভূমিকা আছে, গবেষণায় ভূমিকা আছে, জিনের অবস্থান নির্ণয় করা যায়, জিন ম্যাপিং এ ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। এই ছিল ক্রসিং ওভারের গুরুত্ব। হ্যাঁ, তাহলে আমরা মায়োসিসের গুরুত্ব, ক্রসিং ওভার, ক্রসিং ওভারের বৈশিষ্ট্য এবং ক্রসিং ওভারের গুরুত্ব নিয়ে আলোচনা করে ফেললাম। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসটির মাধ্যমে আমাদের কোষ বিভাজন অধ্যায়টি সমাপ্ত ঘটলো, তাই তো? আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তীতে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। ধন্যবাদ।